হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা মামলার অর্ডার পাস। সংরক্ষণ মামলার আজকের বিস্তারিত আপডেট। মাদ্রাসায় কোনো সংরক্ষণ নয়, অর্ডার দিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। কলকাতা হাইকোর্টে মাদ্রাসা মামলাটির বিস্তারিত শুনানি কি কি হলো, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওর মাধ্যমে। কি কি কথোপকথন হয়েছে বাদী বিবাদী উভয়ের পক্ষের মধ্যে, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো একদিন শুনানির একদম শুরুতেই মাদ্রাসা পক্ষের উকিল তিনি এনসিটির বিভিন্ন নোটিফিকেশনগুলো দেখাতে শুরু করেন। সেই নোটিফিকেশনগুলোর মধ্যে একটি অংশ 2011 সালের নোটিফিকেশনে উল্লেখ করে তিনি বলেন, 2011 সালে এনসিটি যে নতুন রুলস প্রকাশ করেছিল সেখানে একাডেমিক যে কোয়ালিফিকেশন সেখানে তারা উল্লেখ করা হয়েছে, সেখানে কোথাও তাদের রিজার্ভেশনের কথা উল্লেখ নেই বা কোথাও ছাড়ের কথা সেখানে উল্লেখ নেই। শুধুমাত্র ট্রেনিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সেখানে 5% রিজার্ভেশনের কথা বলা হয়েছে বা 5% ছাড়ের কথা বলা আছে। এরপর মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি 2011 সালের এনসিটির যে গেজেট প্রকাশ, এনসিটির যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটি ভালো করে পড়ে দেখেন এবং বলেন যে এটা তো ট্রেনিং কোয়ালিফিকেশনে ছাড় দেওয়ার কথা কোথাও বলা হয়নি। এখানে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সমস্ত স্তরে 5% ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আপনি এখানে কোথা থেকে পেলেন যে একাডেমিক কোয়ালিফিকেশনে ছাড় দেওয়ার কথা কোথাও বলা নেই, বা শুধুমাত্র ট্রেনিং কোয়ালিফিকেশনের উপরেই ছাড় দেওয়া হবে, অন্য বিষয়ে ছাড় দেওয়া হবে না, এটা আপনি কোথায় পেলেন? তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী তিনি এপিডেভিট গুলো, এনসিটির নোটিফিকেশন গুলো তিনি আবার ভালোভাবে উল্টে পাল্টে দেখতে থাকেন এবং ইতস্তত করতে থাকেন, এদিক ওদিক উল্টে পাল্টে দেখার চেষ্টা করেন। এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন যে আপনি এনসিটির সমস্ত নোটিফিকেশন এই সমস্ত বিষয়গুলো ছাড়ুন। এনসিটির যে অ্যাক্ট বা যে রুলস আছে সেগুলো মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে কার্যকরী হবে না কেন, বা সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনে কেন লাগু হবে না, এই বিষয়ে আপনার বক্তব্য বা এই বিষয়ে আপনি কেন এটা লাগু করবেন না বিস্তারিত একটু বলেন। তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী তিনি বলেন যে এনসিটির যে অ্যাক্ট, সেই অ্যাক্ট সেটার ভিত্তি হলো আরটি অ্যাক্ট, যেটা আসে 2009 সালে। এবং এই আরটি অ্যাক্ট তার সেকশন 1 এর সাবসেকশন 5 এ সেখানে পরিষ্কার করে বলা আছে যে আরটি অ্যাক্ট এটা মাদ্রাসা সার্ভিস কমিশনে অ্যাপ্লাই হবে না। এতদিনের শুনানিতে মাদ্রাসা সার্ভিস কমিশন আজ একটি লজিক্যাল পয়েন্ট তুলে ধরতে পেরেছে। তারা বোঝাতে পেরেছে কেন মাদ্রাসা সার্ভিস কমিশনে রিজার্ভেশন রুলস কার্যকরী হবে না। তখন মাননীয় বিচারপতি তিনি বলেন, আপনারা আরটি অ্যাক্টের এই রুলসটা কেন কখনো তুলে ধরেননি? তাহলে প্রথম থেকেই এই মামলার আউটকাম তো বেরিয়ে আসে। তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের লয়ার তিনি বলেন যে আমরা এই পয়েন্টটা আগে অনেকবার তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এনসিটির আইনজীবীরা তারা এটা মানছিলেন না কোনোভাবেই। অন্যদিকে ইউনিয়ন অফ ইন্ডিয়ার আইনজীবীরাও তারাও এই ব্যাপারটি মানছিলেন না। তার ফলে আপনি তাদের থেকে এফিডেভিট জমা করতে বলেছিলেন। এরপর মাননীয় বিচারপতি তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনকে বলেন, আপনাদের আর কি কি বিষয় বলার আছে? তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা বলেন যে দেখুন, 2014 সালে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে যেটা কেরল থেকে করা হয়েছিল, যে মামলাটা মাদ্রাসা সার্ভিস কমিশনের সংক্রান্ত বিষয়ে সঙ্গে খুবই রিলেটেড একটা বিষয়। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আর্টিকেল 30, যেটাকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত মাদ্রাসাগুলো পরিচালিত হয় তারা স্বাধীনভাবে তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করে বা সেখানে কন্ডাক্ট করার তাদের অধিকার রয়েছে। সেখানে এনসিটির রুলস বা আরটি এর অ্যাক্ট সেখানে মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মাদ্রাসা সার্ভিস কমিশন তারা নিজেরাই তাদের নিজেদের মতো রুলস তৈরি করে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করতে পারে। এই বিষয়গুলো সুপ্রিম কোর্টের জাজমেন্টে পরিষ্কার করে বলা হয়েছিল। এছাড়াও মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাস হাইকোর্টের আরেকটি জাজমেন্ট তারা দেখায়, সেখানেও পরিষ্কার করে বলা হয়েছে যে এনসিটির যে অ্যাক্ট বা আরটিএ যে অ্যাক্ট সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনে কখনোই লাগু হবে না বা লাগু হওয়াটা বাধ্যতামূলক নয়। মাদ্রাসা সার্ভিস কমিশন যদি মনে করে সেটাকে লাগু করবে করতে পারে, তবে তারা সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। এরপর মাননীয় বিচারপতি সেই সমস্ত জাজমেন্টগুলো ভালো করে দেখেন এবং পড়েন এবং বলেন যে ঠিক আছে, যখন এমন রুলস এমন জাজমেন্ট আছে তখন তো আর কোনো কিছু করার নেই। দেশের আরটি অ্যাক্ট যদি পরিষ্কার করে বলেই দেয় যে মাদ্রাসা সার্ভিস কমিশন রিজার্ভেশন রুলস সেখানে অ্যাপ্লাই হবে না, তাহলে তো আর কিছু করারই নেই। এরপর মাননীয় বিচারপতি তিনি ওনাদের বলেন যে আপনাদের কি আর কোনো কিছু বলার আছে? তখন পিটিশনারদের পক্ষ থেকে তারা বলেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নোটিফিকেশন সেখানে তারা পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে যে এনসিটি রুলস তারা মানবে, সেই রুলস সেই অ্যাক্ট অনুযায়ী তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া করবে।
বাট তারা কোর্টে এখন এসে তারা বলছে যে এনসিটির গাইডলাইন তারা মানবে না। এটা কি তাদের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে না? আমাদের মতো যারা এনসিটির রুলস মেনে বা এনসিটির গেজেট মেনে আমরা যারা কোয়ালিফিকেশনটা আর্ন করেছি, তাহলে সেই কোয়ালিফিকেশনের ভ্যালিডিটি কোথায় থাকবে বা আমরা সেই কোয়ালিফিকেশন নিয়ে কি করব? যদি মাদ্রাসা সার্ভিস কমিশনে বসতেই না পারি। তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে হ্যাঁ, বিষয়টা তো সঠিকই বলেছেন আপনারা। তখন তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনকে প্রশ্ন করেন, আপনারা একদিকে বলছেন যে এনসিটির রুলস মানবেন না, তাহলে আপনারা নোটিশে কেন এনসিটির রুলস এর কথা উল্লেখ করেছেন? তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বলেন যে দেখুন, এনসিটির সমস্ত রুলস আমরা যে মানব না সেটা নয়, কিন্তু সেটা আমরা বাধ্য নই। এখানে আমাদের স্বাধীনতা আছে, এখানে আমাদের কেউ বাধ্য করতে পারে না। শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনের অংশগুলো আমরা মেনে নিয়েছি, বাট রিল্যাক্সেশনের বিষয়টা আমরা মানতে বাধ্য নই। এরপর মাননীয় বিচারপতি মাদ্রাসা সার্ভিস কমিশনকে আর তেমন কিছু বললেন না। তখন তিনি ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে প্রশ্ন করেন যে আপনাদের আর কি কিছু বলার আছে? তখন ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তারা আগের কথাগুলোই বলতে থাকেন যে খারিজি মাদ্রাসা থেকে শুরু করে অন্যান্য যে মাদ্রাসাগুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো। তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে পুরনো কথাগুলো আমি আর শুনবো না। আপনাদের যা বক্তব্য তা একটা এফিডেভিট আকারে আপনারা জমা করুন। তারা আরেকটা এফিডেভিট আজ কলকাতা হাইকোর্টে জমা করেছে। এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন যে এই যে এনসিটি রুলস বা আরটি অ্যাক্ট, এটা তো শুধুমাত্র ক্লাস 5 টু 8 এর ক্ষেত্রে। তাহলে এর বাইরে যে সমস্ত লেভেলগুলো রয়েছে, এর বাইরে যে সমস্ত ক্লাস রয়েছে অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ এই সমস্ত ক্লাসের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে না? তখন মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয় না, শুধুমাত্র 5 টু 8 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এর বাইরে অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে এই রিজার্ভেশন রুলস বা এই সমস্ত আইনগুলো কোনো ক্ষেত্রে কোনো প্রযোজ্য হবে না। সমস্ত বিষয়গুলোর প্রতি তিনি বিস্তারিত শোনেন এবং পিটিশনারদের বলেন যে আপনারা কোন স্তরে অ্যাপ্লাই করেছেন, কোন লেভেলের জন্য অ্যাপ্লাই করেছেন বা করতে চান। তখন পিটিশনাররা তারা বলে যে আমরা 5 টু 8 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইছি, কিন্তু আরিফ আনসারী তিনি অ্যাপ্লাই করেছেন 11-12 এর ক্ষেত্রে। তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে তাহলে তো আরিফ আনসারীর কোনো ছাড়ই পাবে না। তাহলে আরটি অ্যাক্টের মধ্যে এই স্তরটা তো পড়ে না। আপনি তো এমনিতেই ছাড় পাবেন না। এভাবেই মোটামুটি শুনানির শেষ পর্যায়ে চলে যায় এবং এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন যে মাদ্রাসা একটা বিতর্ক তৈরি করেছে যে তারা নোটিফিকেশনে উল্লেখ করেছে এনসিটি রুলস মানবে। তাছাড়া তো তাদের কোনো প্রবলেম নেই। একদিকে তাদের কাছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, অন্যদিকে মাদ্রাজ হাইকোর্টের জাজমেন্ট, আরটিএ অ্যাক্ট যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের কথাই উল্লেখ করেছে বা সেখানে তারা অলরেডি জিতে আছে। তাহলে আর নতুন করে মাদ্রাসার এইখানে মামলা করার বা কথা বলার প্রসঙ্গ আসে না। এরপর তিনি আজকের মামলার অর্ডার দেন এবং বলেন যে 2023 সালের 16ই জুন তিনি যে অর্ডার দিয়েছিলেন, যেটা আরিফ আনসারীকে তিনি পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দিয়েছিলেন, সেই অর্ডারটা তিনি রিভিউ করে দেখবেন যে আরিফ আনসারীকে অ্যাকচুয়ালি বসতে দেওয়ার সুযোগ দেওয়া যায় কিনা। সেই বিষয়টা তিনি রিভিউ করে তারপর ফাইনাল জাজমেন্ট দেবেন। তবে এই মুহূর্তে মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগ করতে আর কোনো রকম বাধা থাকছে না। মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের সুবিধা মতো তারা এই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে। এক্সাম নিতে তাদের কোনো বাধা থাকছে না। সমস্ত কমপ্লিট করতে পারে নিয়োগ প্রক্রিয়াটি। কোনো আর অসুবিধা থাকবে না। তবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এই মুহূর্তে আর কোনো রিজার্ভেশন দিতে হচ্ছে না। এরপর ৮ সপ্তাহ পরে এই মামলাটি আবার কলকাতা হাইকোর্টে উঠবে। তখন সমস্ত পার্টি তারা তাদের এফিডেভিট দেবে। তার উপর ভিত্তি করে এই মামলার ফাইনাল জাজমেন্ট আসবে। তখন যদি মাননীয় বিচারপতি তিনি মনে করেন যে সংরক্ষণ দেওয়া উচিত কি উচিত নয়, সমস্ত বিষয়টা তিনি আবার ভেরিফাই করে দেখবেন। তারপর তিনি অর্ডার দেবেন। যেহেতু আরটি অ্যাক্ট তার সেকশন 1 এর সাবসেকশন 5 এ রিজার্ভেশনের কথা উল্লেখ নেই, সেক্ষেত্রে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে রিজার্ভেশন কার্যকরী হচ্ছে না। এরপর তিনি অর্ডার লেখা শুরু করেন। তাহলে সামগ্রিকভাবে যেটা বোঝা গেল যে মাদ্রাসায় কিন্তু কোনো রকম রিজার্ভেশন দিচ্ছে না মাদ্রাসা সার্ভিস কমিশন এবং কলকাতা হাইকোর্টও কিন্তু সেই দিকেই এগিয়েছে এবং মাননীয় বিশ্বজিৎ বসু সুপ্রিম কোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের সমস্ত জাজমেন্ট এবং আরটি অ্যাক্ট সমস্ত বিষয়গুলোর উপর বেস করে তিনি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষেই নির্দেশ দিলেন এবং পরবর্তীতে সমস্ত পার্টির এফিডেভিটের উপর বেস করে তিনি কিন্তু ফাইনাল জাজমেন্ট দেবেন। যাই হোক, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণে চ্যানেলটির সঙ্গে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন। সকলকে ধন্যবাদ।